আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবক এবং আমার ছোট্ট সোনামণিরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শুরুতে দেখব যে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার পরবর্তীতে ছোট্ট একটা ভাইভা বিভিন্ন স্কুলে হতে পারে। সেই ভাইভাতে মৌখিক পরীক্ষাটা বলে তোমাদের। তো মৌখিক পরীক্ষার ক্ষেত্রে তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের তোমাদের হচ্ছে নিজের যে পরিচয়টা এটা কিন্তু সুন্দরভাবে বলতে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে তোমার নাম কি, এবং তোমার মাতার নাম কি, তোমার পিতার নাম কি, এবং তুমি কোন স্কুলে আগে পড়াশোনা করছো সেই স্কুলের নাম কিন্তু তোমার ভর্তি যে অনলাইনে ফর্মটা পূরণ করবে সেখানে কিন্তু উল্লেখ করা থাকে অনেক সময়। সেই ক্ষেত্রে কিন্তু আগের যে স্কুলটা আছে সেই স্কুলের নামটা কিন্তু তোমার ভালোভাবে জানা থাকতে হবে। ইভেন হচ্ছে তোমার যদি গ্রামের বাড়ি থাকে, গ্রামের বাড়ি, অথবা তুমি ঢাকা যে কোনো জায়গায় বা যেখানে তুমি থাকো সেই অ্যাড্রেসটা কিন্তু তোমার জানা থাকতে হবে। এবং তোমার বাবা কি করে সে সম্পর্কে কিন্তু তোমাকে বলতে হবে, এবং তোমার মা কি করে সেটাও কিন্তু তোমাকে বলতে হবে। ঠিক আছে? তোমাদের অনেকের বাবা মা হচ্ছে চাকরি করে, আবার অনেকে বাবা মা আছে টিচার, এবং অনেকে বাবা মা আছে যে আহ, কোনো অফিসে কাজ করে। ঠিক আছে? তো যার যেটা আছে সেটা কিন্তু আমরা উল্লেখ করব। ঠিক আছে? এইভাবে হচ্ছে ছোট্ট একটা মৌখিক পরীক্ষা হয়ে থাকে। এটা হচ্ছে জাস্ট প্রাথমিক প্রাথমিক ভাইবা বা প্রাথমিক মৌখিক পরীক্ষার মাধ্যমে অনেক সময় দেখা যায় ভর্তি পরীক্ষার পরেও এটা হচ্ছে তোমাদের কিন্তু এটা অনেক কাজে লাগবে। যাই হোক, আমরা ক্লাসের আগে এটা ছোট্ট একটা ইয়ে ছিল, আমরা এটা দেখলাম। এরপরে আমরা বাংলা ক্লাসে চলে যাই। বাংলা আমরা গত দুইটা ক্লাস, একটা এইচডব্লিউ দিয়েছিলাম এবং একটা ক্লাস সংক্ষিপ্ত দিয়েছিলাম। সেটার মধ্যে আমরা কিন্তু বইয়ের যে ছড়াগুলো রয়েছে, ছড়া এবং বইয়ের যে গল্পগুলো রয়েছে এখান থেকে কিন্তু আমরা প্রশ্ন শিখতেছি। ঠিক আছে? তো প্রশ্ন শেখার ক্ষেত্রে আমরা অধ্যায় ভিত্তিক ভাবে শিখতেছি। এটা আমরা আরেকটা ছড়া, যেটা হচ্ছে আতা গাছে তুতা পাখি। হ্যাঁ, এই ছড়াটার নাম হচ্ছে আতা গাছে তুতা পাখি। এই যে ছড়াটা রয়েছে এই ছড়া থেকে তোমরা তিনটা প্রশ্ন শিখবা। একটা হচ্ছে যে আতা গাছে কে বসে থাকে। আতা গাছে বসে থাকে হচ্ছে তুতা পাখি। আতা গাছে কে বসে থাকে? তুতা পাখি। তারপরে ডালিম গাছে কে? ডালিম গাছে মৌ। ডালিম গাছে মৌ ছড়াটা কিন্তু পড়ার সময় এইভাবে বলতে হয় যে আতা গাছে তুতা পাখি, ডালিম গাছের মৌ। কাকে এত ডেকেও কথা বলা যাচ্ছে না? কাকে? বউকে। হ্যাঁ, এত ডাকি তবু কেন অনা কথা বউ। ঠিক আছে? লাইন গুলো হচ্ছে এরকম। তাহলে কাকে এত কথা ডেকেও কথা বলা যাচ্ছে না, সেটা হচ্ছে বউকে। ঠিক আছে? তাহলে আমরা এই আতা গাছে তোতা পাখির ছড়াটা থেকে তিনটা প্রশ্ন শিখবো। সেটা হচ্ছে আতা গাছে কে আছে, সেটা হচ্ছে তোতা পাখি। আরটা আছে ডালিম গাছে কে? ডালিম গাছে হচ্ছে মৌ। এত ডেকেও কথা বলা যাচ্ছে না, কাকে? হ্যাঁ, কাকে? কাকে এত ডেকেও কথা বলা যাচ্ছে না, সেটা হচ্ছে আনসার হচ্ছে বউকে। ঠিক আছে? এরপরে পিঁপড়া ও পায়রার গল্প। পিঁপড়া ও পায়রার গল্প থেকে আমরা বেশ কিছু প্রশ্ন দেখব। এটা বিগত বছরের বইগুলোতে ছিল হচ্ছে পিঁপড়া এবং পায়রার জায়গায় লেখা ছিল ঘুঘু। হ্যাঁ, তো আমরা হচ্ছে পিঁপড়া ও পায়রার গল্প থেকে বেশ কিছু প্রশ্ন করবো আজকে আমরা। পিপিলিকা কোথায় বাস করত? পিপিলিকা বলতে পিঁপড়া। হ্যাঁ, পিঁপড়া কোথায় বাস করতো বা পিপিলিকা কোথায় বাস করত? সেটা হচ্ছে নদীর ধারে। কোথায় বাস করত? নদীর ধারে। নদীর ধারে। তারপরে পিঁপড়াকে কে বাঁচিয়েছিল? তোমরা যদি পিঁপড়া এবং পায়রার গল্পটা যদি পড়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা গল্পে যেটা দেখছো সেটা হচ্ছে পিঁপড়াকে কে বাঁচিয়েছিল? পায়রা। কিভাবে বাঁচিয়েছিল? পিঁপড়াটা যখন নদীতে পানিতে পড়ে হাবুডুবু খেতেছিল সে তখন কি করছে? পায়রা কি করছে? গাছের ডাল থেকে, হ্যাঁ, গাছের ডাল থেকে বসে থেকে একটা গাছের একটা পাতা ফেলছিল। ঠিক আছে? গাছের একটা পাতা ফেলছিল বড় করে, বড় একটা পাতা ফেলছিল। সেই পাতার উপর কি করছে? পিঁপড়া পানিতে যখন ফেলেছে তখন কি হয়েছে? পিঁপড়াটা কি হয়েছে? সাঁতরিয়ে এই পাতার উপরে উঠে পড়ে। পিঁপড়াটা কি করে? পাতার উপরে উঠে পড়ে। এইভাবে হচ্ছে পিঁপড়াকে পায়রা পাতার মাধ্যমে বাঁচিয়েছিল। তাহলে কে বাঁচিয়েছে? পায়রা।
পিঁপড়াকে কে বাঁচিয়েছে? পিঁপড়াকে বাঁচিয়েছে হচ্ছে পায়রা। আর উপরটা কি ছিল যে পিঁপড়া অথবা পিপীলিকা, যেটাই লেখা থাকো, পিঁপড়া অথবা পিপীলিকা কোথায় বাস করে? কোথায় বাস করে বা করতো? সেটা হচ্ছে নদীর ধারে। কোথায় বাস করতো? নদীর ধারে। কে বাঁচিয়েছিল পিঁপড়াকে? পায়রা। তারপর পায়রা কিভাবে পিঁপড়াকে বাঁচিয়েছিল? যেটা একটু আগে তোমাদেরকে বললাম যে কিভাবে পিঁপড়াকে বাঁচিয়েছিল, গাছের পাতা ফেলে, ওই যে পানিতে কয়েকটা পাতা ফেলে পিঁপড়াকে বাঁচিয়েছে। তারপর শিকারীর পায়ে কে কামড় দিয়েছিল? শিকারীর পায়ে কে কামড় দিয়েছিল? তোমাদের আসলে পর্যাপ্ত পরিমাণ সময় নেই যে আসলে গল্পটা আসলে তোমাদেরকে পড়িয়ে শোনাইতাম, তা না হলে। এটা গল্পটা হচ্ছে এরকম যে পিঁপড়া নদীর ধারে দিয়ে হাঁটতেছিল বা যাচ্ছিল, এক সময় হঠাৎ করে নদীর পানিতে পড়ে যায়। তখন হচ্ছে বাঁচার জন্য বা সাঁতরাইতেছিল বা একটা চেষ্টা করতেছিল বাঁচার জন্য, তখন পায়রা গাছের ডালে বসে থেকে সেটা দেখতেছিল এবং দেখে সে তখন কি করছে, গাছের ডাল থেকে একটা পাতা পানিতে ফেলে পিঁপড়াকে উদ্ধার করে বা বাঁচায়। তো পিঁপড়া এই উপকারটা মনে রাখছে, মনে রেখে অন্য কোনো একটা দিন যখন শিকারীরা কি করে, পাখি শিকারীরা মূলত, শিকারীরা যখন পায়রাকে, পায়রা পাখি, হ্যাঁ পায়রা হচ্ছে একটা পাখি, পায়রা পাখিকে যখন শিকারি করার জন্য পায়রার দিকে বন্দুক তাক করছে বা তীর তাক করছে, তখন হচ্ছে শিকারীর পায়ে কামড় বসাই দিয়েছে। কে কামড় বসাই দিয়েছিল? এই এখানে প্রশ্ন করছে যে কে কামড় দিয়েছিল শিকারীকে। শিকারীকে যারা পাখি শিকারি করে তাকে কে কামড় দিয়েছিল? কামড় দিয়েছিল হচ্ছে পিঁপড়া। কেন কামড় দিয়েছিল? কারণ হচ্ছে পায়রা এক সময় কি করছে, পায়রা এক সময় পিঁপড়াকে বাঁচিয়েছে। পায়রা এক সময় কি করছে, পিঁপড়াকে বাঁচিয়েছে। সো সেই ক্ষেত্রে হচ্ছে পিঁপড়া কি করলো, অন্য একটা দিন শিকারীকে পায়ে কামড় দিয়ে পায়রাকে কি করলো, বাঁচাইলো। ঠিক আছে, সেক্ষেত্রে কি শিকারির পায়ে কামড় দেওয়ার ফলে হচ্ছে মূলত তার বন্দুক অথবা তীর, সেটা কি হয়, লক্ষ্যবস্তুটা সরে যায়, যার ফলে কি হয়, পায়রা বেঁচে যায়। আচ্ছা, দুইটা হইলো, হ্যাঁ, একটা হলো ছড়া দেখলাম, আর একটা হচ্ছে পিঁপড়া ও পায়রার গল্প থেকে আমরা 1 2 3 4 চারটা প্রশ্ন, হ্যাঁ, আর একটা দেব জাস্ট আজকের দিন। তো আজকের দিনের পাঠ, এটা বইয়ে আছে আজকের দিন। আজকের দিন থেকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আজকের দিনে আকাশ কেমন, হ্যাঁ, আজকের দিনে আকাশ কেমন, এটা আমরা পাঠ্য বইয়ের অনুসারে দেওয়ার চেষ্টা করব। আজকের দিনে আকাশটা ছিল মেঘলা। এরপরের অংশটা দেখো যে কি আসছে। আজকের দিনে গল্পেতে লেখা আছে যে ঝড় ও বাতাস আসতেছে বা আসছে। কি আসছে, প্রশ্ন যদি হয় যে কি আসছে, সেখানে উত্তর হবে ঝড় বাতাস আসছে। শীতকালে, শীতকালে কি গায়ে দিতে হয়? শীতকালে কি গায়ে দিতে হয়? তো শীতকালে আমরা নর্মালি কি গায়ে দিই, সেটা হচ্ছে যদিও আমরা কাপড় গায়ে দিই, সেটা হচ্ছে গরম বা ঠান্ডা এখানে উল্লেখ করছে, আমাদের পাঠ্য বই যেটা আছে সেটাই আমরা উল্লেখ করবো। ঠিক আছে, গরম কাপড়, হ্যাঁ, শীতকালে আমরা গরম কাপড় গায়ে দিতে হয়। ঠিক আছে, গরম কাপড়টা হালকা গরম থাকলে শীতকালে কিন্তু পরতে সেটা ভালো লাগে। তো শীতকালে কি গায়ে দিতে হয়? শীতকালে গরম কাপড় গায়ে দিতে হয়। তাহলে আজকে আমরা বাংলা এইটুকুই শিখবো। এটা হচ্ছে ছড়া থেকে, এইটা শিখবো ছড়া থেকে। তারপর হচ্ছে পিঁপড়া ও পায়রার গল্প থেকে যে চারটা প্রশ্ন আছে সেটা শিখবো। আজকের দিনে এখান থেকে 3টা প্রশ্ন শিখবো। বাঘ ও রাখালের গল্পটা যদি তোমরা কেউ পারো, সেক্ষেত্রে হচ্ছে এটা অতিরিক্ত হিসেবে পড়ে নিবা। ঠিক আছে, এটা অতিরিক্ত হিসেবে পড়ে নিবা। এইচডব্লিউ হিসেবে থাকবে হচ্ছে আমি লিখে দিব এখান থেকে হচ্ছে 21 নাম্বারটা এইচডব্লিউ থাকবে, 20 নাম্বারটা, এটা 22 হবে, হ্যাঁ। আচ্ছা, এটা এইচডব্লিউ থাকবে। পায়রা কিভাবে বাঁচেছে, এটা এইচডব্লিউ থাকবে 3টা। তারপরে শীতকালে কি দিতে হয় গায়ে, এটা 4টা, হ্যাঁ, 4টা। এখান থেকে টোটাল 4টা প্রশ্ন থাকবে এইচডব্লিউ হিসেবে, কিন্তু পুরাটা পড়তে হবে। এইচডব্লিউ থাকবে কয়টা, 4টা।
ইংরেজি গত ক্লাসে আমরা যে টপিকগুলো আমরা শিখছি জিকের, বিশেষ করে জিকের যেটা শিখছিলাম আমরা হচ্ছে 5টি ফ্লাওয়ার্স বা ফুলের নাম, 5টি পশু পাখির নাম এবং দিকের নাম 4টা। এটা কি দেওয়া ছিল? আচ্ছা, যাই হোক, নেম অফ 7 ন্যাশনাল সিম্বল, আমাদের জাতীয় যে এগুলো রয়েছে 7টা, এইটা। তো আমরা আশা করি এই পর্যন্ত আমাদের সবার পড়া হয়েছে। জাতীয় ফুল কি বা ন্যাশনাল ফ্লাওয়ার কি? ওয়াটার লিলি বা শাপলা। তারপরে ন্যাশনাল ফ্রুট কি বা জাতীয় ফল কি? সেটা হচ্ছে জ্যাকফ্রুট, কাঁঠাল। তারপর হচ্ছে ন্যাশনাল অ্যানিমেল, রয়্যাল বেঙ্গল টাইগার। ন্যাশনাল ফিশ, হিলসা। ন্যাশনাল গেম, হাডুডু। তারপরে ন্যাশনাল বার্ড, ম্যাংপাইন বা দুয়েল বাংলাতে যেটাকে বলে। তারপর হচ্ছে ন্যাশনাল পোয়েট কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, তো এই পর্যন্ত হচ্ছে আমাদের সম্ভবত পড়া ছিল। যদি পড়া এটা যদি কত ক্লাসে না থেকে থাকে তো এটা হচ্ছে আমরা পড়ে নেব অবশ্যই। তো আজকে নতুন করে যেটা শিখবো সেটা হচ্ছে 7টা কালারের নাম। ঠিক আছে, 7 কালার ইন দ্য রেইনবো। ঠিক আছে, রংধনু 7টি রঙের নাম লেখো। 7টা আসবে না, যদি 7টা আসে সেক্ষেত্রে হয়তো বা পুরোটা লিখলে তোমাদের মিনিমাম 5 মার্ক আসবে পরীক্ষায়। ঠিক আছে, আর যদি 2-1টা লিখতে বলে সেক্ষেত্রে হচ্ছে কম মার্ক। তো এই ক্ষেত্রে আমরা এটা শেখার ক্ষেত্রে একটা টেকনিক বা এটাই ফলো করব, সেটা হচ্ছে বি, তারপর হচ্ছে আই, তারপর আবার বি। হ্যাঁ, এটা হলো ব্যানের বি আর এটা হলো ভল, বিতে ভল। ঠিক আছে, তারপর হচ্ছে জি, ওয়াই, ও, আর। তো তোমরা হচ্ছে আসলে এটা টেকনিক আসলে এতটা যদি না বুঝো সেক্ষেত্রে হচ্ছে সরাসরি আমরা মুখস্থ রাখবো। ঠিক আছে, সরাসরি আমরা রঙের নামগুলো শিখে ফেলবো। ঠিক আছে, আচ্ছা, আমরা নামগুলো দেখি একবার করে। বিশেষ করে এখানে নীল বর্ণ লেখা ছিল, এটা আমরা আসমানে শিখবো, অথবা এটাকে গাঢ় নীল। হ্যাঁ, গাঢ় নীল বলো অথবা আসমানি। ঠিক আছে, ইন্ডিগো। তো প্রথমে হচ্ছে বি, বিতে শিখবো হচ্ছে ভায়োলেট, বেগুনি। তারপরে হচ্ছে আই, আইতে শিখবো হচ্ছে ইন্ডিগো, সেটা হচ্ছে গাঢ় নীল বর্ণ অথবা আসমানি। ঠিক আছে, বিতে শিখবো হচ্ছে ব্লু, নীল বর্ণ। তারপরে জিতে শিখবো হচ্ছে গ্রিন, সবুজ। ওয়াইতে শিখবো হচ্ছে ইয়েলো, হলুদ বর্ণ। আর ওতে শিখবো হচ্ছে অরেঞ্জ। হ্যাঁ, অরেঞ্জ অর্থ হচ্ছে কমলা। আর একটা আছে এই পাশে রেড, ওইটা আমরা এই পাশেই লিখে দিই। আর ই ডি, রেড, সেটা কি? লাল, এটা হচ্ছে লাল। তাহলে আজকে আমরা এইটা শিখবো আর হচ্ছে এটা ভালো করে শিখবো ইংরেজি। এই পাশে অংশ থেকে আমরা 5টা নদীর নাম, হ্যাঁ, এটা আমরা শিখে রাখতে পারি। 5টা নদীর নাম, তারপর হচ্ছে 5টা যানবাহনের নাম, বাস, ট্রাক, কার, রিক্সা, সাইকেল। ঠিক আছে, তো আমরা এই পর্যন্ত শেষ করব। এগুলো কিন্তু আমরা সবাই পারি। ঠিক আছে, 5টা নদীর নাম, 5টা ফুলের নাম, তারপর হচ্ছে 5টা যানবাহনের নাম, এগুলো কিন্তু আমরা পারি। রাইট দ্য নেমস অফ 5 ভেহিকল, রাইট দ্য নেমস অফ 5 রিভার। ঠিক আছে, ইংলিশে এভাবে প্রশ্নগুলো হলে ইংলিশ ভার্সনে, বাংলা ভার্সন ইংলিশে কোশ্চেন হবে, এটা ইংলিশ সাবজেক্ট যেহেতু। তো রাইট দ্য নেম অফ 5 রিভার, রাইট দ্য নেম অফ 5 ভেহিকল। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে অনেকগুলোর নাম কিন্তু আগে থেকে জানি। যে নামটা হচ্ছে আমরা আগে থেকে জানি না সেটা একটু শিখে নেব এবং হচ্ছে একটু বানানগুলো খেয়াল করব। কি করব? বানানগুলো একটু খেয়াল করব। তাহলে আজকে এই পর্যন্ত পড়া থাকলো। ঠিক আছে, 5টা যানবাহনের নাম পর্যন্ত। তো গত ক্লাসে হচ্ছে আমরা গণিতে, যারা ইংলিশ ভার্সনের গণিত ক্লাসটা করবেন 5 থেকে 7 মিনিট ক্লাসটা টেনে ইংলিশ ভার্সনের ক্লাসটা করে নেবেন। বাংলা ভার্সনে ছিল হচ্ছে আমাদের পাশাপাশি যোগ করা। হ্যাঁ, পাশাপাশি যোগ করা আমি 15 পর্যন্ত বাসায় করতে বা এইচডব্লিউ আকারে আমরা আপনাদের দিয়েছিলাম। তো আজকে আমরা শিখবো যে আসলে কিভাবে পাশাপাশি যোগগুলো করে। ঠিক আছে, তো আমরা যদি এখানে লিখি যে
47, 47-এর সাথে যোগ করবে 13, 47-এর সাথে কত যোগ করবে 13। তো এক্ষেত্রে আমরা এই পাশের প্রথম বর্ণ এবং এই পাশের প্রথম বর্ণকে আমরা যোগ করব। এই পাশের প্রথম বর্ণর সাথে এই পাশের প্রথম বর্ণটা কি করব, যোগ করব। তো আগের মতো করে দুইটার ভিতরে যে সংখ্যাটা বড় থাকবে সেটা আগে কি করব, আমরা মুখে রাখবো। মুখে রাখবো বলতে কি 7, 7-এর পরে এই 3 হচ্ছে অতিরিক্ত ভাবে আমরা যোগ করব। যেমন 7-এর পরে 8, 9, 10, এই 3 ঘর 1 2 3, 7-এর পরে 8 9 10, তাহলে 10-এর কত হয়, 10-এর বসাইতে হয় 0। তারপর হাতের কত থাকে, হাতের 1 থাকে, তো হাতের 1 রাখা হলো। এরপরের ঘর এই যে দ্বিতীয়টা এবং এই পাশের দ্বিতীয়টা হচ্ছে আমরা যোগ করব। তাহলে এখানে বড়কে 4 এবং 1, 4-এর সাথে 1 যোগ করলে কত হয়, 4-এর পরে 1 যোগ করলে 5 হয়, এবং হাতের কত ছিল 1, 6। তাহলে আমরা এখানে কত বসাবো, 6 6 0। তাহলে 47 এবং 13 যোগ করলে কত হয়, 60। তো আমরা আরেকটা দেখি, 17 যোগ 64, 17 যোগ 64। তো 17 যোগ 64 আমরা কিভাবে করব, এই পাশের প্রথম সংখ্যা এবং এই পাশের প্রথম সংখ্যা যোগ করব। আবারও দেখো যে 4 এবং 7-এর ভিতরে বড় হচ্ছে 7, তাহলে 7-এর পরে থেকে আমরা কত ঘর গুনবো, 4 ঘর। যেটা ছোট সংখ্যা থাকে সেটা হচ্ছে হাতে গুনবো আমরা। তো 7-এর পরে 4 ঘর 1 2 3 4, তাহলে 7-এর পরে 8 9 10 11, তাহলে 11 1। এরপরে হাতে কত থাকে দেখো, 11-র 1 কিন্তু আমরা লিখলাম, এই যে এখানে 11-র 1 লিখছি। হাতে কত থাকে, হাতে আরো 1 থাকে, তো হাতের 1 রাখো। এরপর দেখো যোগ করবো কাকে কাকে, 6 এবং যোগ করবো 1, তাহলে বড় সংখ্যাকে 6, তাহলে 6-এর সাথে যোগ হবে কে 1, তাহলে 6 এবং 1 কত হচ্ছে 7, আর হাতের 1 কত হয় 8, তাহলে এখানে হবে 8। এইটা হচ্ছে যে এই পাশের অঙ্কটা, ঠিক আছে, 64/17। আনসার হচ্ছে আমার কত, 81। তো এইভাবে হচ্ছে পাশাপাশি যে যোগগুলো এগুলো হচ্ছে করতে হয়, ঠিক আছে, এইভাবে পাশাপাশি যোগের অঙ্কগুলো করতে হয়। এই পাশে খেয়াল করি আমরা 3 বা 3 এবং 6, 3 এবং 6 এই ক্ষেত্রে আমরা গণনা করব কোন জায়গা থেকে, 6 যে আছে বড় সংখ্যাটা, বড় সংখ্যার পরে কত ঘর গণনা করব, গণনা করব হচ্ছে 3 ঘর। তার মানে হচ্ছে 76 যোগ 83। তো আমরা এই যে এই পাশের প্রথম ঘর, এটা কোন পাশ, হাতের এই পাশ হচ্ছে ডান পাশ, ডান পাশের প্রথম ঘর এই সংখ্যার ডান পাশের প্রথম ঘর যোগ করতে হবে। এই ক্ষেত্রে 6 এবং 3, তো 6-এর পরে 3 ঘর যাও, 6-এর পরে 7 8 9, তো 6 এবং 3 হচ্ছে 9। যেহেতু 10-এর উপরে যায় না সেক্ষেত্রে কি আমরা সরাসরি 9 বসাই দেবো, হাতে কিন্তু কিছু থাকে না। এরপর দেখো 8 এবং 7, 8-এর সাথে কি যোগ করতে হবে, 7 যোগ করতে হবে। 7 ঘর দেখো, এই যে দেখো আগে 7টা ঘর গুনে নাও, 1 2 3 4 5 6 7 এই পর্যন্ত আসে। তাহলে আমি আবার এই পর্যন্ত গুনে আসবো, কোন জায়গা থেকে গুনে আসবো, বড় সংখ্যা থেকে। বড় সংখ্যা কত, 8, 8-এর পরে 9 10 11 12 13 14 15। এইভাবে আমি করাচ্ছি তাদের জন্য যারা হচ্ছে যোগটা একটু পারো না তোমরা, ঠিক আছে। আর যারা পারো তারা তো ভালো, হ্যাঁ, যে সরাসরি আমরা করতে পারি। যেমন সরাসরি বলতে কি বলতেছি আমি, যে 7 যোগ 8 সরাসরি তোমরা মুখে মুখে বলতে পারো যে 7 যোগ 8 মানে 15, তোমাদের হাত গুনতে হয় না বা আঙ্গুল গুনতে হয় না, সেই ক্ষেত্রে তো ভালো। আর যারা একটু আমরা পারি না সেই ক্ষেত্রে কি করব, সঠিক যেন হয়, ভুল যেন না হয়, অবশ্যই কিন্তু হাতে আঙ্গুল গুনে অঙ্ক করতে হবে। 8 7 কত হয় 15, 8 এবং 7 যোগ করলে হয় 15। তো এইভাবে হচ্ছে পাশাপাশি যে যোগগুলো রয়েছে এগুলো হচ্ছে আমরা করব। এটা তোমাদের এখানে বিয়োগ, এরপর হচ্ছে বিয়োগ অঙ্ক। তো আমরা এখানে যদিও 15 পর্যন্ত, সম্ভবত 1 থেকে 15 পর্যন্ত দিয়েছিলাম আমি, 1 থেকে 15 পর্যন্ত আছে হচ্ছে আমার এখানে কত, টোটাল হচ্ছে 40 পর্যন্ত, টোটাল 40 পর্যন্ত। তো টোটাল 40 পর্যন্ত শিখতে হবে না, তোমরা যদি পারো সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে মাঝখান থেকে হচ্ছে
বেশ কিছু এইচডব্লিউ আমরা দেব। 27 নাম্বারটা বাসায় করবা, 27 30 বাসায় করবা। এইচডব্লিউ আমি লিখে দিচ্ছি 27 30 এইচডব্লিউ এর পরে আমরা 33 দেখব, 35 দেখব এইচডব্লিউ আকারে, সর্বশেষ 39 একটা, 1 2 3 4 5। হ্যাঁ, এইচডব্লিউ নাকি অনেক বেশি হয়ে যায় বা চাপ সৃষ্টি হয়। আমরা চেষ্টা করব হচ্ছে যে যুগের যে বিষয়টা, হ্যাঁ যুগের যে বিষয়টা সেটা উপরে নিচে যোগ করা অথবা পাশাপাশি, এই দুইটা বিষয় হচ্ছে আমরা ক্লিয়ার হব। আমরা অনেকগুলো এইচডব্লিউ করলাম কিন্তু আমরা যোগ আসলে পারি না, সেক্ষেত্রে কিন্তু হবে না। ঠিক আছে, আমাদের যোগ পারতে হবে, যেন আমরা যে কোনো ধরনের যোগ অঙ্ক আসলে সেটা আমরা পারি। ঠিক আছে, যে কোনো ধরনের যোগ অঙ্ক আসলে সেটা যেন আমরা করতে পারি, সেটা উপরে নিচে আসুক অথবা পাশাপাশি আসুক, যেন আমরা সেটা করতে পারি। সেক্ষেত্রে আমার এত এইচডব্লিউ করতে হবে না। তবে যাদের পক্ষে সম্ভব যে না আমার সময় আছে, এগুলো আমার করতে অত সময় লাগবে না, 10 15 20 মিনিট সময় দিলে একটু আমার কমপ্লিট হয়ে যাবে, চেষ্টা করব সব করার। ঠিক আছে, আর যাদের সময় কম, মিনিমাম আমি যতগুলো করে এইচডব্লিউ দিব বা যে পর্যন্ত পড়াবো সেখান থেকে অনেক কমপক্ষে 5 থেকে 6টা করে এইচডব্লিউ কমপ্লিট করতে হবে। অর্থাৎ এখানে আমি 5 থেকে 6টা ম্যাথ করবো বাসায়। ঠিক আছে, তো বাংলা ভার্সনের ক্লাসটা এই পর্যন্তই আজকে। ইংলিশ ভার্সনে ম্যাথমেটিক্সে আমরা যে টপিকে ছিলাম সেখানে আমরা 10 পর্যন্ত গত ক্লাসে করছি। এটা হচ্ছে একটা নাম ছিল হচ্ছে যে ক্রম অনুসারে, হ্যাঁ সিকোয়েন্স অনুসারে বা রেঞ্জ, রাইট দ্য ডিজিট ফ্রম দ্য গিভেন রেঞ্জ। অর্থাৎ একটা রেঞ্জ দেওয়া থাকবে, যেমন 1 to 10, তার মানে আমার 1 থেকে 10 পর্যন্ত রাইট লিখতে হবে। তো এইভাবে যে কোনো ধরনের রেঞ্জ আসুক না কেন পরীক্ষায়, সেগুলো কিন্তু আমরা খুব সহজে লিখতে পারবো। এই ক্ষেত্রে দেখো 13 নম্বরে আছে, তো 30 থেকে 20 থেকে 30, তো 50 থেকে 25, তো যেভাবে আসুক না কেন আমরা সিকোয়েন্স বা রেঞ্জ অনুসারে আমরা কি করব, সঠিকভাবে লেখার চেষ্টা করব। তো এগুলো হচ্ছে খুব সহজে তোমরা পারবে আশা করি। তো 10 পর্যন্ত ছিল, বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা একটু বাসায় দেখে নেব। এই পর্যন্ত তোমাদের 20 টোটাল হচ্ছে 20টা দেওয়া আছে। ঠিক আছে, তো এই পর্যন্ত হচ্ছে আমরা দেখে নেব। এরপরে filling the missing number in the correct sequence, অর্থাৎ একটা নির্দিষ্ট একটা সিকোয়েন্সের ভিতরে মিসিং থাকবে কোনো একটা নাম্বার, যেমন 48 49 50, এরপরে তোমাকে দুইটা ঘর দিয়ে দিচ্ছে খালি ঘর, তো সেই ঘরগুলোতে কত হবে, যেহেতু একটা সিকোয়েন্স এখানে 1 করে ইনক্রিজ হচ্ছে 48 49 50, তাহলে এখানে হবে 51, তারপর হবে 52, নরমালি বোঝা যায়। ঠিক আছে, তো মাঝখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে একটা 6 নাম্বারটা প্রথমে দেওয়া আছে 3, তারপর হচ্ছে এটা খালি ঘর, তারপর আরেকটা খালি ঘর, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 7। তো আমরা কিভাবে বুঝবো এখানে কি আমরা 2 করে ব্যবধান বেশি লিখবো নাকি 3 ব্যবধান বেশি লিখবো? খেয়াল করবো যে এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কত। 6 এবং 7 এর মধ্যে ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা হচ্ছে 1, তার মানে প্রতি ক্ষেত্রে 1 1 করে বাড়বে, ইনক্রিজ হবে। ঠিক আছে, তো 3 এর উপরে 1, যে 3 প্লাস 1 সমান সমান 4, তাহলে এখানে হবে 4, তারপর 4 এর সাথে 1 যোগ করলে হবে 5, তাহলে এখানে হবে 5, তাহলে आंसर কত? 3 4 5 6 7। এরপর 9 দেওয়া আছে, 9 এর পরে হচ্ছে একটা খালি ঘর আছে, তারপর 11 12, তারপর আরেকটা ফাঁকা ঘর, তাহলে 11 এবং 12 এর ভিতরে ডিফারেন্সটা কত? 1, তার মানে এখানে ইনক্রিজটা কত করে হচ্ছে? 1 করে। 9 9 প্লাস 1 সমান সমান 10, তাহলে এখানে হবে 10। আবার লাস্ট আছে এখানে 12, 12 সাথে ইনক্রিজ করো 1 বা 1 অ্যাড করো, যোগ করো, তো 1 অ্যাড বা যোগ করলে হচ্ছে আমাদের কত আসে? 30, তাহলে এখানে হবে 30।
তো এইভাবে হচ্ছে আমাদের এই পৃষ্ঠায় যতগুলো আছে, আর আগের যেখানে যে রেঞ্জের যে বিষয়টা, নির্দিষ্ট একটা সিকোয়েন্স নরমালি, এই রেঞ্জের বিষয়গুলো হচ্ছে আমরা দেখব। আর পাশাপাশি হচ্ছে এখান থেকে 1 থেকে 7 পর্যন্ত এগুলো আমরা দেখব। তো এইখান থেকে আমরা এইচডব্লিউ করব হচ্ছে বিশেষ করে 6 7, হ্যাঁ, এইচডব্লিউ করব বিশেষ করে 6 6 এবং 7। আর এদিক থেকে আমরা যেটা করব, এদিক থেকে চেষ্টা করব আমরা 14 নাম্বারটা 14 নাম্বারটা এইচডব্লিউ করার চেষ্টা করব। তারপরে আছে একটু, হ্যাঁ, 19 নাম্বারটা এইচডব্লিউ করার চেষ্টা করব। তারপরে এদিক থেকে দুইটা করবো, হ্যাঁ, এদিক থেকে দুইটা সিকোয়েন্সের করব। এখানে মিসিং যে দেওয়া থাকে মিসিং নাম্বার থেকে আমরা করার চেষ্টা করব হচ্ছে 6 এবং 7। ঠিক আছে, তো এই পর্যন্ত আজকের ক্লাসগুলো। পরবর্তী ক্লাস করবা তোমরা সবাই। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ।